সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সবার পুজো ছুটি কেমন কাটছে? এখন তো চলে এলো দুর্গা পূজা। এখন এই সিজনে অনেক বাচ্চারা কি করে, তারা পড়াশোনা প্রায় ছেড়ে দেয়, তারা পড়াশোনা করে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সপ্তাহে আপনাকে পড়তেই হবে। যদি এই সপ্তাহে আপনারা পড়তে না বসেন, আপনাদের পড়াশোনাকে যদি আপনারা অবহেলা করেন, তাহলে একটা মারাত্মক ভুল হবে। কারণ এই সিজনে আসে অনেক বাচ্চা কাচ্চারা পড়াশোনা একদম ছেড়ে দেয়, তার ফলে নাম্বারটা ড্রাস্টিকভাবে চেঞ্জ হয়ে যায়। যেন এই ভুলটা আপনাদের না হোক, এর জন্য পড়াশোনা করবেন, পড়াশোনাটাকে একদম বাতিল করে দিবেন না। একটু হলেও, কিন্তু ভালো সংখ্যা হলেও পড়তে বসতে হবে, না হলে হবে না। তো আজকে এই ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি একটা নিউ চ্যাপ্টারের টপিক, আলো। আলো কিছু না পড়ছিলাম, আলো চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা বিষয় ধরে পড়াছিলাম, এবং সেই আলো চ্যাপ্টারের সিরিজটাকে আবার শুরু করছি আমি। তো আমার সঙ্গে থাকুন, এবং কোনো কিছু ডাউট হলে আমাকে জানান। আপনাদের অনেকেই আছে যে ভিডিও দেখে লাইক করে, সাবস্ক্রাইব করে, কিন্তু কমেন্ট করে না। ও জানতে চায় না যে স্যার কি এখানে ভুল হলে হয়েছে কি না, স্যার এখানে একটু বুঝালে ভালো হবে কি, ইত্যাদি ইত্যাদি। তারা সেটা চায় না। তারা কি চায়, যেন ভিডিওটা দেখলাম, বুঝলাম কি বুঝলাম না, তবে চলে গেলাম না। এরকম করা উচিত না। আর ভাই বোনেরা শুনেন, আপনারা এখন হচ্ছেন একটু, তার জন্য ভিডিওটাকে একটু ফিডব্যাক দেন। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে আলোর প্রতিফলন। কিছু এরম চ্যাপ্টার থাকে পুরো সায়েন্সের মধ্যে, যেটা পড়তেই হবে, জানতে হবে, না হলে হবে না। তার মধ্যে একটা হচ্ছে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা। আলোর প্রতিফলন চ্যাপ্টারটা এরম চ্যাপ্টার যা আপনাকে বুঝতেই হবে, না হলে হবে না। কারণ আলোর এই চ্যাপ্টার থেকে এত বেশি মার্কের প্রশ্ন আসে, এবং এখান থেকে এতগুলো প্রশ্ন আসে হিসাব ছাড়া। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি। এখন স্যার আমরা তো সাহস করে চলে আসলাম ক্লাস করতে, এখন ক্লাস করে ভাবছি কি আমরা ইত্যাদি শিখে নেবো, কিন্তু যে জিনিসটা প্রথমেই শেখার দরকার বাচ্চাদের, সেটা হচ্ছে কি, যখন আপনারা কোনো একটা নতুন চ্যাপ্টার বিষয় পড়তে যাবেন না, তখন তার নাম শুনে, তার টপিকটা শুনে, তার হেডিংটা শুনে আন্দাজ করতে থাকবেন যে এর চ্যাপ্টারটা কিংবা এর বিষয়টা থিম কীভাবে হতে পারে। যেমন হচ্ছে আলোর প্রতিফলন। যদিও আপনার চ্যাপ্টারের নাম গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এইভাবে মনে হয়, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে আলোর প্রতিফলন জিনিসটা কি। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন প্রথমে আপনাকে এটা জানতে হবে, তারপরে আপনারা আগে ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এখন আপনারা এলেন আলোর প্রতিফলন সম্পর্কে জানতে। এখন আপনি জানতে হবে আলোর প্রতিফলন কি। ধরে নেন এখানে একটা বস্তু আছে, ধরেন এখানে একটা কিছু আছে, বস্তু ধরুন কিছুটা আছে। এখন আপনি কি বললেন, এটা হচ্ছেন আপনি, এটা আপনি নিজের চোখ থেকে এই জায়গাতে দেখছেন, এই জায়গাতে দেখছেন। সরি, আমি ছবিতে অতটা ভালো না, যাই হোক, আপনাদের মধ্যে অনেকে আছে আর্টিস্ট মানুষ। এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছেন আপনি। আপনি এটা কি করছেন, আপনি আপনার চোখ থেকে দেখে এই বস্তুটাকে দেখছেন, এই বস্তুটাকে হলো প্রথম কাজটা হলো। এখন দ্বিতীয়ত, এই বস্তুটাকে দেখার সময় একটা ঘটনা ঘটবে। এখন আমি আগের ক্লাসে আপনাকে বুঝিয়েছি কি, আপনি তো এমনি তো কোনো বস্তু করতে পারবেন না, তার জন্য আপনাকে কী লাগবে, কোনো একটা বস্তুকে দেখার জন্য কি লাগে, আলো। কি লাগে, লাইট বা আলো। আলো ছাড়া কোনো বস্তুকে দেখা যাবে না। এখন যখনই আপনি কোনো একটা বস্তুকে দেখতে যাবেন, তখন আপনাকে লাগবে আলো। এখন মনে করলেন এটা হচ্ছেন আপনি, আবার আগের এই ছবির মধ্যে রাখছি, এই ছবিটা ভালো হলো না, এটা আপনি দেখছেন একটা জিনিসকে, ধরেন জিনিস পাথর টাইপের কিছু। এখন আলো উপস্থিত হচ্ছে, আপনি দেখেন কিভাবে জিনিসগুলো, প্রথমে এটা আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম আপনি একটা বস্তুকে দেখেন কিভাবে, ধরুন একটা বস্তুকে টাকা আছে, আপনার বেগকে, আপনার খাতাকে, তখন কি হয়, কোনো একটা দিক থেকে আলো করছি, একটা সূর্য আলো করছি, কিংবা কোনো একটা জায়গা থেকে আলো করছি, এসে এই বস্তুতে হিট হলো। এখান থেকে হিট হয়ে, এখানে হিট মানে তাপ না, এখানে এসে পড়লো, এখানে এসে পড়লো, এখান থেকে রিফ্লেক্ট হয়, অর্থাৎ এখান থেকে আবার পুনরায় আপনাদের চোখে এসে পড়লো। এইভাবে হয়, মানে কথাটা এইভাবে যে এটা আপনার চোখগুলা, এটা আপনি মানুষটা,
এবং এটা হচ্ছে বস্তুটা, ধরুন এটা বস্তু। এখন কি করলেন আপনি, আপনি দেখছেন বস্তুটাকে এইভাবে, এই যে আপনি বস্তুটাকে দেখছেন, এটা আপনি। এখন সূর্য রশ্মি কিংবা অন্য কোনো রশ্মি এখানে এসে পড়লো, এখানে এসে পড়লো, এখানে এসে পড়লো, এখানে এসে পড়লো, পুরোপুরি কি হয়, এই যে বস্তুটা আছে না, সে আলোক রশ্মিটাকে গ্রহণ করে না, এই আলোক রশ্মিটা কি করে এখানে আসবে, এখানে এসে গিয়ে এখান থেকে যার চোখে, আপনাদের চোখে গেলো, এখানে আসলো, এখানে এসে এখানে পড়লো, এখানে পড়ে আবার আপনাদের চোখে আসে পড়বে। এইভাবে আপনারা বস্তুটাকে দেখতে পাবেন। তো প্রসেসটা হচ্ছে এইভাবে। তো প্রসেসটা কি, প্রথমত একটা বস্তু লাগবে, একটা বস্তু, আপনাদের চোখ লাগবে, আর লাগবে আলোক রশ্মি। এখন যখন আলোক রশ্মি আসবে কোনো একটা বস্তুর উপর সে পড়বে, সে বস্তুটা পড়ার পরে সেটা পুনরায় যখন আপনাদের চোখে আসবে তখন আপনি জিনিসটাকে দেখতে পাবেন, নাহলে আপনারা দেখতে পাবেন না। এর জন্যই আলো উপস্থিতি আমরা দেখতে পারি। এটা একটা প্রশ্ন হতে পারে। তোমাদের দূর বুঝলাম না স্যার? হ্যাঁ স্যার বুঝলাম, দূর এত দূর হয়ে গেলো। এখন আপনাদের যে চ্যাপ্টারটা আছে না, সে সম্পর্কে কিছু বলা যাক। আপনাদের চ্যাপ্টার নাম হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলন, যাকে আমরা ইংরেজিতে বলবো রিফ্লেকশন ইন স্ফেরিক্যাল মিরর। যেমন এর আগের চ্যাপ্টারগুলো পড়ছি আমরা, যে একটা গোলক আছে, সেই গোলককে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আপতন তল, একটা উত্তল তল কিংবা অপতল দর্পণ কিংবা উত্তল দর্পণ, এইভাবে ভাগ করেছিলাম। সেটাকে ভাগ করার পর সেটাকে কি করেছিলাম, সেটাকে এইভাবে একটা করেছিলাম আর এইভাবে একটা তোল হিসাবে করে নিয়েছিলাম। এই তোলে কি করেছিলাম, তারপরে আমরা এবার আরো করছি, দেখছিলাম কি এই তোলে যখন আমরা আরো করছি ওটা দিচ্ছি, তখন কি হচ্ছে বাচ্চারা, সব রশ্মিগুলা এভাবে ব্যাক হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে একটা বিন্দু মিলিত হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এই জায়গাতে এখানে কি হচ্ছে, এখানে গিয়ে একটা আরো বসে দিলাম, এখানে এখানে এসে হিটে চলে যাচ্ছে এদিকে, এখানে দিলাম সেটা আবার হিটে এদিকে চলে যাচ্ছে, এখানে দিলাম এদিকে চলে যাচ্ছে, মানে এদের ঠিক নাই কোনো, এরা ওইভাবে মিলিত হচ্ছে না। হ্যালো, ও তাহলে আমরা আমাদের অন্য চ্যাপ্টারে অন্য একটা বিষয় চলে আসলাম, মানে ওই চ্যাপ্টারটায় কিন্তু একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি অবত দর্পণ। এই দর্পণের নাম কি বলতে পারবে কেউ? হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যারা ভুল বলেছে চিন্তা নাই, এটার নাম হচ্ছে অবতল দর্পণ। এর নাম কি? অবতল দর্পণ। যাই হোক, এই দর্পণের বৈশিষ্ট্য কি এখন স্যার? এই দর্পণের বৈশিষ্ট্য হলো কি, যখন কোনো একটা আলোক রশ্মি, যখন কোনো আলোক রশ্মি, আপনার কথা ছিলাম, আমি বোঝাচ্ছিলাম এটা গোলীয় দর্পণের প্রতিফলন এর চ্যাপ্টারের একটা ধাপ, যা হচ্ছে অবতল দর্পণে প্রতিফলন। এখন গোলীয় দর্পণের প্রতিফলন আছে, তার মধ্যে একটা বিষয় আছে অবতল দর্পণের প্রতিফলন। এখন এই যে দর্পণটা আছে না, এই যে এম থেকে এম পর্যন্ত মানে দেখাচ্ছি আমি আপনাদের, দেখে একটু, এই যে এম আছে আর যে এন আছে, এই এম থেকে মধ্যে যে এটা দর্পণটা ইয়েলো কালার ভাবে আছে না, এটা ধরুন একটা আয়না, এটা হচ্ছে একটা আয়না, এটা 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 স্যার, এটা স্যার, এটা হচ্ছে আয়না। এখন এই আয়নাতে আপনার কি করলেন, একটা আলো বসে দিলেন, ধরুন পি হচ্ছে একটা জায়গা যেখান থেকে আলো বসে আসে, ধরুন এটা হচ্ছে টর্চ, এটা হলো টর্চ কিংবা এটা হচ্ছে মিরর, এখান থেকে আলো বসে আসছে লাল রশ্মির মতো, এখান থেকে আলো বসে এসে কিউ বিন্দুতে এসে পড়লো, কোথায়? কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে এসে পড়ে এখানে এসে হিট হলো কিউ বিন্দুতে, পি বিন্দু থেকে আলো শুরু হলো, এখান থেকে এসে কিউ বিন্দুতে পড়লো, কিউ বিন্দু থেকে এসে ওটা রিফ্লেক্ট হয় এফ বিন্দুতে এলো, এফ বিন্দু থেকে চলে গেলো সোজা এইদিকে, সোজা চলে গেলো এইদিকে, এদিকে সোজা চলে গেলো, মানে আসলে এদিক থেকে এখানে টাচ হলো, এখান থেকে এদিকে চলে গেলো। হলো তো বুঝলাম স্যার। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যখন এই রশ্মিটা এখান থেকে গিয়ে এখানে এসে চলে গেলো, তখন আমরা এটাকে ছবি আকারে দেখাচ্ছি আপনাদের বুঝে করতে, এই লাল রঙের দেখাচ্ছি আপনাদেরকে আমি। কোশ্চেনটা হচ্ছে কি এখন স্যার, এইভাবে হয়েছে কেন? এখন যখন এইভাবে হয়েছে না, এটাকে আমরা তখন না একটা নতুন জিনিস আমরা দেখবো কি, যখন কোনো রশ্মিগুলা ধরেন, যখন আপনার কোনো একটা আয়না টাইপের চলে রাখলেন, এখান থেকে শুধুমাত্র যে একটা এই আলোক রশ্মি বেরোবে তখন তো না, এখান থেকে অনেকগুলা অনেকগুলা অনেকগুলো আলোক রশ্মি বেরোবে, এইভাবে বের হতে থাকবে, হয়ে 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 বের হতে হতে কি হবে, সব যতগুলো আলোক রশ্মিগুলো আছে না, সব আলোক রশ্মিগুলো মিলিত হবে একটা বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে
এখান থেকে এই বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে সব আর সেগুলো রিফ্লেক্ট হয় একটা বিন্দুতে মিলিত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফ, এই যে এফ নামে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এফ নামে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এফ নামের যে আপনারা বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দুর নাম কি? এই বিন্দুটা এত স্পেশাল কেন? কারণ যে আর কোর্সে আছে না কোনো ভাই, সব এখানে আসে আপনার জমা হচ্ছে কেন? এর মধ্যে স্পেশাল কত? সব যত আলোকরশ্মি এদিকে আসে, রিফ্লেক্টর সবগুলো এদিকে আসে কেন? কেন এখান থেকে সেটা এদিকে কেন আছে? কেন কেন কেরাম হচ্ছে? এই যে বিন্দুটা হচ্ছে না, এই বিন্দুটার নাম তাহলে কি রাখতে পারি আমরা? এত একটা স্পেশাল নাম রাখা দরকার, কারণ এর একটা এরম বৈশিষ্ট্য আছে যে আর কোর্সে আছে, এখানে আছে হিট হয়, এখানে জড়ায়, এখানে আসে, এখানে হয়, এখানে যে আসে, এখানে আসে, মিলিত হয়। তো এই বস্তুটা বা এই বিন্দুটা নাম আমরা কি রাখতে পারি? কিছু ভাবা যায়? এই বিশেষ বিন্দুটার নাম কি রাখতে পারি? এটার নাম রাখতে পারি আমরা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। কি রাখতে পারি? মুখ্য ফোকাস। দেখুন এই মুখ্য ফোকাস বিন্দুটা এরকম একটা বিন্দু যেখানে আপনারা অবতল দর্পণে যে কোনো দিক থেকে আলোকরশ্মি দেন না কোনো, এই স্পেসিফিক বিন্দুতে এসে সেটা মিলিত হবে। এখানে দিলেন, এখানে আসে, এখানে মিলিত হলো, এখানে দিলেন, এখান থেকে এখানে মিলিত হলো, এখানে মিলিত হলো, এখানে দিলেন, এখান থেকে এখানে মিলিত হলো, সব বিন্দুগুলো এসে এখানে জমা হবে। এই স্পেশাল বিন্দুকে আমরা বলবো মুখ্য ফোকাস। এটাকে মুখ্য ফোকাস। আচ্ছা স্যার বুঝলাম, এটা তো হলো অবতল দর্পণে মুখ্য ফোকাস। এখন আমাদের আরেকটা দর্পণ ছিল, সেটা হচ্ছে উত্তর দর্পণ। সেই ক্ষেত্রে মুখ্য ফোকাস কী হতে পারে সেটা দেখাচ্ছে স্যার। তো দেখেন তো সেটা কী হতে পারে। প্রথমে জানতে হবে উত্তর দর্পণে দেখতে গেলাম ছিল। এখন দেখেন এটা হচ্ছে উত্তর দর্পণ, এই ছবি থেকে বোঝা যাচ্ছে অনেক ভালোভাবে। এটা হচ্ছে উত্তর দর্পণ, এটা হচ্ছে এম এন, এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এম আর এন দুটা বিন্দু আছে, এটা দুটা উন্মেষ। এখানে সাহায্যে আমরা দর্পণটাকে বা যে মিররটা আছে তাকে দেখাচ্ছি আমরা, হলো মানে এই বিন্দু থেকে শুরু, এই বিন্দু থেকে সেটা হয়েছে। এখন কি করছি আমরা, এই দিকে একটা আয়না টাইপের কিছু নিচ্ছি বা একটা লাইট টাইপের লাইট নিয়ে এখানে আমরা লাইট নিচ্ছি মিররের দিকে। এই লাইটটা আসে এদিকে টাচ হয়, এখানে গিয়ে কি বিন্দুতে এলো, কি বিন্দু প্রতিফলিত হয় এদিকে চলে এলো আর এদিকে। আর বলছি আমি প্রথম থেকে, এটা একটা আয়না, এই আয়না পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি আসলো, যেটা আলোকরশ্মিগুলো পি কিউ। তো এদিকে একটা আয়নাটা পেরে কিছু ধরলেন আপনারা, তো কি হবে এখন এই আয়নাটা বস্তুটাকে ধরলেন, আয়না তো না, এটাকে ধরুন এটা হচ্ছে টর্চ টাইপের জিনিস, এটা হচ্ছে একটা টর্চ। এটা কিসের? এটা হচ্ছে টর্চ। এটা টর্চ। এখানে টর্চ থেকে না আপনারা টর্চটা অন করলেন তো কী হবে, টর্চ থেকে আলো বেরোবে। এই আলোগুলা আলোকরশ্মিগুলো এখান থেকে গিয়ে কি বিন্দুতে এলো, কি বিন্দুতে এসে কী করবে, এখন তো যেহেতু আয়না এর কাজ একটাই রিফ্লেক্ট করার বা প্রতিফলন ঘটানো, কি বিন্দুতে এসে এটা যাবে এই দিকে, এই আর এর দিকে যাবে, আর বিন্দু দিকে যাবে। তবে পি কিউ হচ্ছে আমাদের আবর্তন রশ্মি আর কিউ হচ্ছে প্রতিফলন রশ্মি। এখন প্রতিফলন রশ্মি কি, আবর্তন রশ্মি কি, যেগুলো যদি এগুলো আপনারা না বুঝে থাকেন তাহলে একটা সমস্যা আছে, কারণ এটা ছোটো ক্লাসের বিষয়। যাই হোক আপনারা এটা বুঝলেন। তো সামনে যদি করি আমরা একটা কোনো একটা উৎস থেকে, কোনো একটা আলোক উৎস থেকে, সূর্য হতে পারে, টর্চ হতে পারে, সেখান থেকে একটা আলোক রশ্মি পি কিউ এসে কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, কিউ বিন্দুতে মিলিত হয়, সেটা পুনরায় কিউ আর কোথায় চলে যাচ্ছে। তো হলো এতটা বুঝলাম স্যার? হ্যাঁ বুঝলাম। এর ফলে কী হয়েছে, এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে পি কিউ বিন্দুটা এসে যে কিউ বিন্দুতে মিলিত হলো না, এই পি কিউ বিন্দু না একদম যদি আমরা সোজা হতে পারি, পি কিউর এদিকে আছে, পি কিউ ধরানো এইভাবে, পি কিউর এখানে আছে এলো। হ্যালো গাইস, সবাই কেমন আছে? তো এখন আমরা শিখতে যাচ্ছি একটা নতুন জিনিস। আমরা এখন একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, যার নাম হচ্ছে ফোকাস তল, মৌন ফোকাস, কিংবা তারপর যেটা আমরা বলি ফোকাস দূরত্ব। এখন এই জিনিসগুলো কী কী
এগুলো বলতে কি বোঝানো হয়েছে প্রথমে সেগুলো যেন খুবই জরুরি, না হলে আমরা চ্যাপ্টার থেকে এগোতে পারবো না। তো সর্বপ্রথম গৌণ ফোকাস কি জিনিস? গৌণ ফোকাস ধরনের এই যে আলোকরশ্মিগুলো আছে না, এই লাল লাল চিহ্ন এগুলো হচ্ছে আলোকরশ্মি। এখন কি হয়, আমরা এর আগে ফোকাস তোর কিছু জানছিলাম যে যদি আলোকরশ্মিগুলো এখানে একটা আলোকরশ্মি থেকে যদি এটা এখানে আসে, কিংবা যত সব আলোকরশ্মিগুলো আছে না, যদি সবগুলা রিফ্লেক্ট হয় এই প্রধান অক্ষে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে এসে পড়লো না, সেটা হবে তার মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। এদের হলো বিকাশের মুসলিম উত্তর। ঠিক আছে, এখন জানবো আমরা হচ্ছে গৌণ ফোকাস কাকে বলে। গৌণ ফোকাস কি? সবসময় যে আলোকরশ্মিগুলা সমান্তরাল অক্ষ বরাবর এই প্রধান অক্ষকে সমান্তরাল বরাবর যে প্রধান অক্ষকে অর্থাৎ যে এখানে মিলিত হবে এর কোনো অর্থ নেই। এখানে অর্থ নেই যেরকম এখানে আছে না, এটা অন্য জায়গায় থেকে মিলিত হয়েছে, সেটা এটা অন্য জায়গাতে ছেদ করছে, ছেদ করে তারা এই জায়গাতে মিলিত হয়েছে, কিংবা এই জায়গাতে মিলিত হতে পারতো, কিংবা এই জায়গাতে, কিংবা এই জায়গাতে, কিংবা এই জায়গাতে, মানে এগুলো একটা আলাদা আলাদা জায়গায় মিলিত হয়েছে। এটা কথা দেখার মতো যে মুখ্য ফোকাস যেটা আছে না, সেটা প্রধান অক্ষ মানে এই জায়গাগুলোতে যে লম্বা দাগ আছে না, এই প্রধান অক্ষের উপরে মিলিত হবে মুখ্য ফোকাস। আছে গৌণ ফোকাসগুলো আছে না, তারা এই প্রধান অক্ষের বাইরে হবে। বুঝে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝলাম। এখন স্যার ফোকাস তল কি? ফোকাস তল মানে কোথা থেকে আপনাদের ওর মানেটা জানতে পারবেন, যেমন লেখা আছে ফোকাস তল। এখন ফোকাস তল মানে কি? এই যে আমরা যে প্লেটের মতো একটা তৈরি করছি না, একটা প্লেটের মতো, এই প্লেটের মতো জায়গাটাকে আমরা ধরেছি ফোকাস তল। এখানে ফোকাস তল চোখে দেখা যায় না, এটা বুঝে করতে দিচ্ছি আমরা। অর্থাৎ কি, যেগুলো কোনো ফোকাসগুলো আছে না, আমরা এখানে ধরে একটা কোনো ফোকাস আছে, এদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, কিংবা মুখ্য ফোকাস দিয়ে আছে, মুখ্য ফোকাসের উপর লম্ব বরাবর, মুখ্য ফোকাস এর উপর লম্ব বরাবর অর্থাৎ 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি করে আছে। এইরকম একটা কাল্পনিক তলকে আমরা বলবো ফোকাস তল। এক কথায় কোনো গলিত দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে কল্পিত তল যা অদর্পণের প্রধান অক্ষের উপর লম্ব এবং গলীয় দর্পণের ফোকাস তল বলে। বুঝতে পারলেন না? মানে আছে না, এই প্রধান অক্ষ এর উপর লম্ব করে যে তলটা আছে লম্ব 90 ডিগ্রি, এর উপর লম্ব করে একটা তলের মতো কল্পনা করা যায়, যা পরে সব কোনো ফোকাস করে এসে পড়ে কিংবা মুখ্য ফোকাস উপাসনা করে, সেই কাল্পনিক তলকে বলা হয় ফোকাস তল। এগুলো বোঝা গেল স্যার? হ্যাঁ বুঝলাম। আর একটা কথা মনে রাখতে হবে যে ফোকাস তল যেটা আছে না, এই ফোকাস তল এটা থাকতে পারে কল্পনা করা যাবে, কিন্তু যেটা মুখ্য ফোকাস আছে না, এই যে মুখ্য ফোকাস থাকে তখন এটা মুখ্য ফোকাস না, এটা যে কোনো একটা গলিত দর্পণে শুধুমাত্র একটাই থাকবে। বললাম আবার রিপিট করেন, মুখ্য ফোকাস গলিত দর্পণে শুধুমাত্র একটাই থাকে, আর গৌণ ফোকাস অসংখ্য থাকে। গৌণ ফোকাস অসংখ্য থাকে, সেটা উত্তর হোক কিংবা উত্তর হোক। এখন যদি আমরা এটা তো অবতর দর্পণ হলো, যেখানে আমরা মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, তারপরে উত্তর অবতর ইত্যাদি করলো, জানলাম। অন্য ফোকাসেও পারবে এটা করতে, অন্য ফোকাসেও ভালোভাবে বোঝা যাবে, কিন্তু সেটা যেমন আগের মতো দেখছিলাম না, উত্তর দর্পণের মুখ্য ফোকাস, তার মধ্যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো হলো এখন দেখতে চাই আমরা উত্তর দর্পণ, এটা কোন দর্পণ? উত্তল। এখন যে উত্তর দর্পণটা আছে না, এখানে আমরা কোন ফোকাস তল, মুখ্য ফোকাস আগের আলোচনায় যেখানে আমরা বুঝলাম কিভাবে মুখ্য ফোকাসটা উত্তর দর্পণে দেখা যায়। এখন জানবো এখানে উত্তর দর্পণের এই জায়গাতে কিভাবে আমরা কোন ফোকাস তল ইত্যাদি দেখতে পাই। তো প্রথমত এটা হচ্ছে এক্স টেস নামে একটা উন্মেষ আছে, এটা হচ্ছে গলীয় দর্পণ। এখন ঘটনাটা হচ্ছে কি, এর উপরে আমরা যখন আরো বসেছিলাম যে আপনার লাল লাল রঙের দেখতে পাচ্ছেন না, তখন এখানে কিছু একটা আছে,
এখান থেকে আলো এখানে গিয়ে হিট হলো, হিট হয়ে এখান থেকে ফিরে চলে গেলো এদিকে, আলো এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো। তো এখন কি মনে হচ্ছে এদিকে যে আলো গেল সেটা যদি আমরা যেদিকে আলোটা চলে গেলো, ধরুন এদিকে আলোটা চলে গেলো না, তার এই দিকে মানে তার বিপরীত দিকে আলোটা এইদিকে যায় না, তার বিপরীত দিকে মানে এই দিকে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি মানে এইভাবে না, তার এই দিকে মানে তার বিপরীত দিকে আলোটা এইদিকে যায় না, তার বিপরীত দিকে মানে এই দিকে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি মানে এইভাবে যেটা ব্রাউনিশ কালার দেখতে পাচ্ছি না, যে এইভাবে একটা রেখা গেছে এবং এইভাবে একটা রেখা গেছে, মৃদু হয়ে একটা বিন্দুতে আসছে, এই বিন্দুটাকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। তো এটা হচ্ছে গৌণ ফোকাস। আর ফোকাস তল এই ধরনের এটা মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসের লম্ব করে মানে এইদিকে যেটা কাল্পনিক তল আছে আমরা ফোকাস তল বলবো। এ থেকে আমরা বুঝতে পারলাম যে গৌণ ফোকাস, মুখ্য ফোকাস এবং ফোকাস তল জিনিসটা কি। আচ্ছা, এবার দেখেন যে আমরা জানবো হচ্ছে এখন ফোকাস তল কাকে বলে, ফোকাস তল কাকে বলে। এখন দেখেন দর্শকরা, ছাত্রছাত্রীরা যা তখন আছে, এখন ধন্যবাদ, আপনারা সাহস করে 15 থেকে মনে হয় 18 মিনিটের ভিডিও দেখলেন। এখন আমরা জানবো ফোকাস দূরত্ব কি জিনিস। ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব এর থেকেই এই মাইন্ডটা জানার চেষ্টা করবো। দূরত্ব মানে কি বলবো, মানে একটা জায়গা থেকে অন্য জায়গার একটা থাকে না, মানে কতটা সময় লাগলো, কতটা যেতে হবে, কতটা রাস্তা আছে, কত কিলোমিটার আছে, তাকে আমরা কি বলি? দূরত্ব বলি না? দূরত্ব বলি কি না? হ্যাঁ, দূরত্ব বলি আমরা স্যার। সেইভাবেই ফোকাস, মুখ্য ফোকাস এবং মেরু, মানে মেরু, মুখ্য ফোকাস আর মেরু, এই মধ্যে দূরত্বটা আছে না, এই দূরত্বটা যদি আমরা এল ধরে লিখি না, এই দূরত্ব হয় ফোকাস দূরত্ব। কি বলে? ফোকাস দূরত্ব। আচ্ছা, বুঝে গেলাম। তো মুখ্য ফোকাস থেকে এই মুখ্য ফোকাস এ থেকে মেরু পর্যন্ত দূরত্বটা আছে না, তাকে আমরা ফোকাস দূরত্ব। ঠিক আছে, বুঝলাম। এখন আপনাদের আরেকটা টপিক, যার নাম হচ্ছে গোলীয় দর্পণে আলোকের প্রতিফলনের দরুন প্রতিবিম্ব গঠন বা ফরমেশন অফ ইমেজ ডিউ টু রিফ্লেকশন অফ লাইট ইন স্ফেরিক্যাল মিরর। এটা হচ্ছে একটা চ্যাপ্টারের হেডলাইন। এত লিখতে গেলাম না, কারণ আমি একটু সেটা যাই হোক। এরপরে আমরা জানবো যে একটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে গোলীয় দর্পণ, এরপরে উপরে যদি আমরা কোনো আলোক রশ্মি দিই, তাহলে ভাই আলোক রশ্মিটা গিয়ে কোথায় পড়বে? মানে বলছে না গোলীয় দর্পণে আলোকের প্রতিফলন প্রতিবিম্ব গঠন। যদি আলোক রশ্মি এটা একটা গোলীয় দর্পণ, এখানে আলোক রশ্মি এলো, এখান থেকে গিয়ে যদি এদিকে যায় কিংবা এদিকে যাবে কিংবা এদিকে যাবে কিংবা এদিকে যাবে, কোন দিকে যাবে সেটাকে নিয়ে মূলত আলোচনা হয়েছে। ওকে স্যার, বুঝলাম দুটো। তো আমাদের ফার্স্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যদি আলোক রশ্মি পুরানো সমান্তরাল যায় সেটাকে কি বলে? এ থেকে বি পর্যন্ত এই যে কালো একটু পিঙ্ক কালারের যে একটা লাইন আছে, এটা কি বলে? এটা বলে প্রধান অক্ষ। কি বলে? আমার সাথে বলো, প্রধান অক্ষ। যাই হোক, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি, সমান্তরাল মানে একে অপরকে টাচ না করে একটা আলোক রশ্মি গিয়ে ও বিন্দুতে এসে টাচ হলো। MN হচ্ছে গোলীয় দর্পণটা, ওর ও বিন্দুতে এসে টাচ হলো। এখানে গিয়ে টাচ হয়ে এই ও বিন্দুতে কিংবা এই নিনজা বিন্দুতে, আমরা নিনজা বিন্দুতে যাকে যাই হোক জিনিসগুলো এখানে এসে টাচ হলো। এখান থেকে গিয়ে সবসময় সেটা মুখ্য ফোকাস দিয়ে যাবে। কি দিয়ে যাবে? মুখ্য ফোকাস। তো প্রথম একটা আমরা পেলাম, ফার্স্ট একটা উদাহরণটা পেলাম যে কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল যায়, তাহলে সেটা সর্বদা মুখ্য ফোকাসকে ছেদ করে বেরোবে। যদি আমরা এইভাবে একটা আলোক রশ্মি নিলাম, এখান থেকে গিয়ে এখানে পড়লো, তখন এখানে নিলাম, এখান থেকে গিয়ে এখানে পড়লো, সবসময় মুখ্য ফোকাসকে কেন্দ্র করে পড়বে। এটা হলো দূর হলো, এটা বুঝলাম। এবার মনে করা যাক কি, যে আলোক রশ্মিটা এইভাবে না গিয়ে এইভাবে গেছে, অর্থাৎ ডাইরেক্ট মুখ্য ফোকাসকে ছেদ করছে, তাহলে কি হবে? এটা এভাবে বেড়ে যাবে। যদি বলেন সে মুখ্য ফোকাসকে ছেদ করে, তাহলে সেটা বেরিয়ে যাবে এইভাবে। কিভাবে যাবে? সমান্তরাল হবে। আমরা আগে জানছিলাম মানে একটা আলোক রশ্মি এলো, সমান্তরাল হবে, এখান থেকে টাচ হলো, এখান থেকে গিয়ে আবার এইদিকে পড়লো, হলো। এখন যদি কি হয়, এটা ডাইরেক্ট এখানে আসে পড়ে, তাহলে কি হবে? এটা এখন সমান্তরাল চলে যাবে।
কোনো কিছু টাচ করবো না, এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে ডাইরেক্ট চলে যাবে। হলো, এত বুঝলাম সেটা দুটো জিনিস আমি জানলাম। যদি এইভাবে আসে সমান্তরাল প্রধান অক্ষের, সেটা সবসময় মুখ্য ফোকাসকে ছেদ করবে। এতটা বুঝলাম। কি বললাম, যদি কোনো খুশি সমান্তরাল যায় প্রধান অক্ষে, সেটা যাই পৌঁছবে হচ্ছে মুখ্য ফোকাস, সেখানে ছেদ করে যাবে অন্য জায়গাতে। কিন্তু যদি ওটা আবার ডাইরেক্ট মুখ্য ফোকাসে এসে পড়ে, তাহলে সেটা আবার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে এইভাবে। তো আপনারা ছবি দেখে বুঝতে পারছেন কিভাবে হবে। এখন কি হয় যদি এটা কাউকে এফকে ম্যাট্রিক্স মানে মুখ্য ফোকাস টাচ না করে এবং প্রধান বুঝি বক্রতা কেন্দ্র করে সিকে টাচ করে যায়, মানে এইভাবে, তাহলে কি হবে? এটা এলো এখান থেকে চলে গেলে হবে, তাহলে কি হবে? এখানে একটা জিনিস দেখা আছে, যদি এইভাবে হয় না, তো এটা যে দিক থেকে আসছে না সেদিকে চলে যাবে এইভাবে। মানে যদি সেটা এইভাবে আসে টাচ করে দিকে যায় না, সেটা সেই রাস্তায় ফিরে গিয়ে আবার সেদিকে চলে যাবে। দারুণ জিনিস না? অনেক দারুণ জিনিস। এবার যদি এইভাবে হয়, দেখলাম এইভাবে গেলে সেটা মুখ্য ফোকাসকে ছেদ করে যাবে, মুখ্য ফোকাসকে ছেদ করলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে, এবং যদি বক্রতা কেন্দ্রকে ছেদ করে যায় তাহলে সেই রাস্তায় পুনরায় ফিরে যাবে। এগুলো আমরা দেখলাম। এখন কি হবে যদি সেটা এই যে ও আছে না, ও এখানে কি, এখানে ও বলতে বোঝায় মেরু, জানি অনেকে পি মানে মেরু লিখে, কিন্তু আমি ও লিখি। যাই হোক, লিখতে কোনো ক্ষতি নাই। মনে করেন এইভাবে গেলো, এটা এইদিকে আসে, এই ওতে এলো, ওথায় কি হবে, কোনটা এইভাবে যাবে। দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো শেপ হয়ে গেছে, মানে এদিক থেকে একটা আর বসে গেছে, এটা নাম দিলাম পি। এই রাস্তা দিয়ে গিয়ে ও বিন্দু টাচ করছে, এখান থেকে গিয়ে এই রাস্তা দিয়ে চলে গেছে আর জায়গাতে। তো বুঝতে পারছেন, এখান থেকে গিয়ে এখানে পড়লো, এখান থেকে পড়ে আবার রিফ্লেক্ট হয় এখানে চলে এলো। তাহলে কি এখানে একটা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কোন হিসেবে ধরতে পারি? এটা আই, এটা আর। এখন এই আই আর কি এগুলো আমরা জানবো পরের সেগমেন্টে। তাহলে আমরা বুঝলাম যে আলোকরশ্মিকে যদি একটা অবত দর্পণে ফেলি, তাহলে 4 রকম শেপ হতে পারে, 4 রকম ভাবে আলোকরশ্মিটা গমন করতে পারে, কিংবা গোলীয় দর্পণে আলোকের প্রতিফলন হতে পারে। আমরা জানবো একটা নতুন বিষয়, সেটা হচ্ছে কি, একটা নতুন ফর্মুলা শিখব। এখন ধরে নেন এটা হচ্ছে একটা আলোকরশ্মি, যেটা পি কিউ পথে গিয়ে কিউ থেকে স্পর্শ করে পুনরায় কিউ আর পথে থেকে বেরিয়ে গেছে মুখ্য ফোকাস থেকে। মুখ্য ফোকাস, তার এর ফলে এখানে কি কোণ উৎপন্ন হবে। এখন আমরা জানবো হচ্ছে আপতন কোণ, তারপরে প্রতিফলন কোণ ইত্যাদি জিনিস। এটা নিয়ে একটা সূত্র তৈরি করবো। প্রথমত একটা আলোকরশ্মি পি কিউ পথে গিয়ে কিউ এলো, কিউতে সেটা প্রতিফলন ঘটে কিউ আর পথে চলে গেল। কিন্তু হলো সি এখানে বক্রতা কেন্দ্র, পি এফ হচ্ছে যাই আমাদের মুখ্য ফোকাস ও মেরু, আর এম এন হচ্ছে উন্মেষ। হলো এতগুলা। এখন কি দেখতে পাচ্ছি আমরা, এর ফলে এখানে এই জায়গাগুলোতে দুটা কোণ উৎপন্ন হয়েছে, আই আর আর। আই হচ্ছে আপতন কোণ আর আর হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা পি কিউ সি এটা হচ্ছে আপতন কোণ। আইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ। হলো, বুঝলাম একদম। তারপরে যা হচ্ছে কি, আরটা হচ্ছে প্রতিফলন কোণ। একদম হলো। তাহলে আমরা একটা সূত্র পেতে পারি যে এই কোণটা আর এই কোণটা, আই আর আর, এটা উভয় সমান। এটা প্রতিফলনের সূত্র এর পরে ভিডিওতে মনে হয় আপনাদেরকে আমি শেখাবো, কিংবা এগুলো আগের নিচু ক্লাসের বিষয় যদি আপনাদের জানা না থাকে, এর পরবর্তী সময়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। হলো, তাহলে আমরা পেলাম কি, এই কোণটা মানে এই আই আর এই আর দুটাকে আমরা সমান হলো, বুঝলাম আমরা। এখন এরপরে হচ্ছে কি, যে এটা একটা কোণ, এই দুটা কোণ পরস্পর সঙ্গে সমান, যেহেতু এটা প্রতিফলনের সূত্র। হলো, এখন এই কোণটা আর এই কোণ
আই আর ইআই এগুলো সমান সমান, অর্থাৎ পি কিউ সি আর কিউ সি আর, পি কিউ সি ইজ ইকুয়াল টু কি কোনটা, এটা কি কিউ সি এফ, কিউ সি এফ এই দুটো কোণ সমান কি কারণে, একান পি এফ এই দুটো কোণ সমান কি কারণে, একান তোর এরা পরস্পর একান্তর কোণ, সেহেতু দুটো সমান। এখন আমরা কি বুঝলাম যে এই দুটো কোণ কি একান্তর কোণ হলো। তাহলে আমরা কি বুঝতে পারি যে এটা যে আছে কিউ সি এফ এটা একটা আমরা সমদ্বিবাহু বুঝতে পারি, হতে পারে নাকি না, সমদ্বিবাহু বুঝতে পারলাম। তাহলে কি সি এফ মানে এটা আর এফ কিউ মানে হচ্ছে এটা ইকুয়াল সমান সমান, হলো কিনা, হলো কিনা এগুলো বলো, এগুলো বুঝলাম কিনা? হ্যাঁ স্যার বুঝলাম। এখন প্রশ্ন হলো এটা হলো কিভাবে, যেহেতু এটা সমদ্বিবাহু ব্যবস্থা এইভাবে এই দুটো সমান, এটাও সমান হলো, এত বুঝলাম স্যার, হ্যাঁ বুঝলাম। এখন নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যখন আমরা দুটো সমদ্বিবাহু বাহুগুলোকে সমান করলাম তখন আমরা দেখতে পাবো কি যে আমাদের যে যেগুলো বিন্দুগুলো আছে অর্থাৎ কিউ আর ও এই দুটো না আমি ছবিতে খুব কাছাকাছি মনে হচ্ছে, কত এত না কিন্তু এটা খুব কাছাকাছি, মানে খুবই কাছাকাছি, এটা এতই কাছাকাছি যে যেটা খুবই নিকটবর্তী। পরীক্ষায় এটা এক্সপ্রেশন দিয়ে আমরা এর ভাষায় লিখতে হবে যে কিউ আর ও কিংবা পি পি যেহেতু নাকি খুবই নিকটবর্তী হয় ও এফ is equal to F Q এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল হবে, কারণ কিউ পারি এই এফ কিউ ও এফ আর যে দূরত্ব আছে অর্থাৎ সি এফ is equal to সি এফ, এগুলো সবগুলো কি ইকুয়াল, সবগুলো কি ইকুয়াল। তার জন্য এখান থেকে একটা সূত্র পাই যে CF is equal to half CO। এর অর্থ কিসে, এর অর্থ এই যে ফোকাস থেকে আমরা F দিয়ে লিখি, ওটা এই Fটা অর্ধেক হচ্ছে বক্রতা ব্যাসার্ধের, কি বক্রতা ব্যাসার্ধের কি অর্ধেক, বক্রতা ব্যাসার্ধের কি অর্ধেক। এতটা বুঝলাম কি বুঝলাম না, পরীক্ষায় এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। মনে রাখতে পারে মানে উত্তরের ক্ষেত্রে অতটা আসেও না, আর অতটা আসলেও অনেকেই করায় না। লাস্ট বিষয়টা হচ্ছে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব ঘটানো, অর্থাৎ এই একটা দর্পণ আছে, এটা এই প্রকারকেন্দ্র, এটা এফ, যদি বস্তুটা এখানে থাকে তাহলে কিরকম প্রতিবিম্ব সৃষ্টি হবে, এখানে তৈরি হবে না এখানে তৈরি হবে, কিংবা যদি আমরা এভাবে ধরি যে বস্তুটা যদি এখানে থাকে তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হবে, অর্থাৎ ইমেজটা সৃষ্টি হবে এখানে হবে না এখানে হবে, কিংবা যদি এখানে থাকে তাহলে কিভাবে ইত্যাদি ইত্যাদি। এবং দেখেন না আপনারা যে এটা হচ্ছে আয়না, এখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন এরকম দেখতে হলো। কিন্তু যদি একটা আপনি চামচ নেন, চামচ হিন্দি বলছি কেন রে ভাই, যদি আমরা বলি না ওগুলোকে চামচ টাইপের জিনিস নিই, ধরুন এটা একটা স্পুনের একটা অংশ, স্পুনকে যদি আপনি দেখেন না তাহলে ঘটনা ঘটে যাবে, আপনাকে হয় উল্টা দেখাবে, উল্টা বলছি আপনাকে হয় মোটা দেখাবে মুখটা একটু, হয় একটু সরু দেখাবে, যদি আপনি দেখবেন
এখন এরমটা হয় কেন? এটা হয় কি, বিভিন্ন তলের ক্ষেত্রে না, ও উত্তল অবতল এখানে আলাদা আলাদা রকমের প্রতিমা সৃষ্টি হয় এবং সেগুলা মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া বিশেষ লাভ নেই। আর যদি বুঝতে চান তার অনেক মাথা বুঝতে হবে। তার জন্য আপনাদের যে সাঁতার প্রকাশনী বইতে আছে সেখানে 40 পেজে একটা ছোট্ট বক্স দেওয়া আছে, যেটা লেখা আছে যে বস্তুর অবস্থান, প্রতিমা অবস্থান, প্রতিমার প্রকৃতি ও আকার, বস্তুর বিভিন্ন অবস্থান অবত দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্ব অবস্থান, প্রকৃতি ও আকার। এই জিনিসটা আপনাদের সাঁতার বই দেওয়া আছে। তো আপনাদের কিছু করতে হবে না, সেটাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে, নাহলে আমরা কিছু কমান্ড দিয়ে দিব, সেখান থেকে পড়লেও হবে। আমি এটা বুঝাচ্ছি না কারণ এই জন্য যে অনেকে এটা জিনিসটা অনেকটা সোজা, এবং যারা এটা বুঝতে পারে না তারা হয় বুঝতে ভুল করে, এই যে টার্মগুলো আছে, ওষুধ, সমশিষ্য, অবশিষ্য, অধিকতরকার, এই সব টার্মগুলো আমরা পরে ভিডিও জানবো। আপাতত এতটা থাকলো। আর একটা কথা, যে গোলীয় দর্পণের ব্যবহার সম্পর্কিত আলোচনা, অর্থাৎ গোলীয় দর্পণের ব্যবহার, গোলীয় দর্পণের কোথায় কোথায় ব্যবহার হয়, এই ব্যাপার নিয়ে অনেকের মাথা ব্যথা। যেমন অবতল দর্পণ, অবতল দর্পণ এটা কোথায় ব্যবহৃত হয়? তো এই দুটো উদাহরণ আমি দিয়ে রাখছি। প্রথমে মুছে দিই আমি। ওকে, হলো। তো প্রথমটা হচ্ছে কি, রোগীও যেগুলো থাকে না, যদি আপনার জীবনে যান দাঁত পরীক্ষা করতে কিংবা দাঁতগুলো কাটতে, তখন আপনি দেখবেন যেগুলো যারা ডেন্টিস্ট থাকে, যেটা সেই দাঁতগুলোকে ঠিক করতে চায় কিংবা আপনাদের তাকে পরিবহন করতে চায় না, যখন উনি বলেন আপনার মুখটা হা করতে, উনি একটা কিছু দেন, একটা মাইক্রোস্কোপ টাইপের, ওটা যে আছে না, ওটা যে দর্পণ আছে, ওটা কি ধরনের দর্পণ? ওটা যে অবতল দর্পণ। ওটা এটা আছে হচ্ছে ডেন্টিস্ট বা ডাক্তারের কাছে কি ধরনের, বিশেষ করে দন্ত চিকিৎসকের কাছে কি ধরনের দর্পণ থাকে? তো উত্তর হবে অবতল। দেখে অবতল হলো। এখন আরেকটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ, এটা পড়াই জানি, এটা যেহেতু অপশনে আছে তাই জন্য বলছি। মোটর গাড়ি হেডলাইট দেখছেন, মোটর হেডলাইটে দেখা যায় অধিবৃত্তীয় দর্পণ হলো। এখানে দূরবীক্ষণিক যন্ত্র ও সার্চ লাইটে এই ধরনের জিনিস কি দেখা যায়? দূরবীন, এই দূরবীন এটা ধরনের একটা, কিংবা সার্চ লাইট ইত্যাদি জিনিসগুলো এক ধরনের দর্পণ থাকে, তার নাম হচ্ছে অধিবৃত্ত দর্পণ। অবতল দর্পণ, উত্তল দর্পণ আলাদা, কিন্তু অধিবৃত্ত দর্পণ আলাদা। এই সব জানবো আমরা পরে ভিডিওতে। এখন একটা কথা, যে উত্তল দর্পণের ব্যবহার কিরকম দেখেন। আমরা জানি যে উত্তল দর্পণ এর সামনে যে কোনো বস্তু দেখতে কিরকম হয় প্রথমে জানতে হবে। যেমন উত্তল দর্পণের সামনে যে কোনো একটা বস্তু থাকবে, ওটা হবে ঔষধ, সংশ্লিষ্ট ইত্যাদি ইত্যাদি হলো। এখন এর ব্যবহার কত হয়? এটা হয় ভিউ ফাইন্ডারে, যেটা আছে না স্কুটি বা মোটর গাড়ি, তাদের ভিউ ফাইন্ডার আছে না, সেখানে এটা ইউজ হয় হলো। এবার পরে হচ্ছে কি, মোটর গাড়ি বা স্কুটির সামনের একটা উত্তল দর্পণের গাড়ির সঙ্গে যোগ করা হয়, এতটা হলো। তো ভিউ ফাইন্ডারে আমরা দেখতে পাই উত্তল দর্পণ। তো আবার হচ্ছি কোথায় কোন দর্পণ ব্যবহার হয়? প্রথমত অবতল দর্পণ ব্যবহার হয় দন্ত চিকিৎসার জন্য কিংবা অন্য একটা কাজের জন্য। দাড়ি কামানোর জন্য একটা আয়না আছে, তখন আপনি যদি কোনোদিন হাটে যান না, তা দেখবেন কি যারা চুল কাটে এই করে তাদের কাছে একটা আয়না থাকে, সেটা কি একটা অবতল দর্পণ হলো। এখন তারপরে হচ্ছে উত্তল দর্পণ, যার উদাহরণ হচ্ছে ভিউ ফাইন্ডার। দেখেন না আপনারা, ভিউ ফাইন্ডার দেখেন না আপনি, তাহলে আপনি গাড়ির মাঝে চলেন নাই মনে হয়, মোটর গাড়ি স্কুটিতে আপনারা দেখেন নাই, সেখানে আছে ভিউ ফাইন্ডারে ওখানে আছে, কিংবা মোটর গাড়ি বা স্কুটারের চালকের সামনে একটা উত্তল দর্পণ থাকে, সেটা এই হলো উদাহরণ। আরেকটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ, যার উদাহরণ হচ্ছে হেডলাইট, মোটর গাড়ি হেডলাইট
মোটর গাড়ি হেডলাইট পরীক্ষায় আসতে হবে যে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ থাকে? উত্তর হবে অধিবৃত্তীয় দর্পণ। কিংবা দূরবীক্ষণে যন্ত্রে ও সার্চ লাইটে এগুলো জায়গাতে কি থাকে? অধিবৃত্তীয় দর্পণ। কি থাকে? অধিবৃত্তীয় দর্পণ। ওকে, দূর পর্যন্ত থাকলো। এরপরে ভিডিওতে আশা করা যায় আজকে ভিডিওটা পোস্ট করে দেবো। এরপরে প্রতিকারের ভিডিওতে আমরা জানবো অনেক কিছু। পরবর্তীকারের ভিডিওতে থাকবে আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ছাড়া যাবে না। তো আপাতত এটা থাকলো দি এন্ড। তো থাকলো, থ্যাংক ইউ এত পড়ার জন্য। যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্যার বুঝতে পারলাম না, আপনার অভ্যাসটা ভালো আসলো না, এবং কি করলে ভালো হয়। যেহেতু আমি এটা মোবাইলে করছি এবং আমি অতটা ভালো না ই করতে ছবি আঁকতে, তার জন্য আমাকে বলে যাবা যে কি ভিডিওটা কীভাবে হলো, খারাপ হলো না ভালো হলো না কীরকম না হলো, ইত্যাদি ইত্যাদি আমাকে প্লিজ বলবা, কারণ আমি বুঝতে পারি না ভিডিওটা কেমন যায় না যায়। তার জন্য এত পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।